দুর্নীতি এই রাজ্যের সিস্টেমে, এই রাজ্যে রন্ধ্রে রন্ধ্রে বিরোধীরা আকছার এই অভিযোগ করেই থাকেন। কিন্তু এবার অভিযোগটা এসেছে তাদের থেকে যারা শিল্প সংস্কৃতি জগতের মানুষ। তাদের অভিযোগ এই রাজ্যের কবিতা একাডেমিতে নাকি লাগামহীন দুর্নীতি বাসা বেঁধেছে। কবিতা পাঠ করতেও নাকি টাকা চাওয়া হচ্ছে, ভাবতে পারেন। আর তখন বিহিত চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন তারা। এরই পাশাপাশি আজ আমাদের নজরে থাকবে উদ্বেগের সেই দিক যা এই রাজ্য শুধু নয়, এই দেশের করোনা। এবার করোনায় প্রথম মৃত্যু দেখলো এই রাজ্য। কতটা উদ্বেগের, কি করা উচিত, এই অনুষ্ঠানে আমরা তা নিয়ে আলোচনা করব। কিন্তু শুরুতে আজকের বিষয়, কড়ি দিয়ে কবিতা পাঠ, কবিতা একাডেমিতে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। অন্তত 55 জন এই নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন। স্বজন পোষণ থেকে আর্থিক দুর্নীতি, তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি। অভিযোগ করা হচ্ছে এই দুর্নীতি নাকি দিনের পর দিন দীর্ঘদিন ধরে চলছে। উদ্বেগ বাড়িয়ে করোনায় প্রথম মৃত্যু রাজ্যে, নতুন করে আক্রান্ত আরো 41 জন। কিন্তু শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো সেটা হচ্ছে ফেলো করি পড়ো কবিতা। কবিতা একাডেমিতে লাগামহীন দুর্নীতি চলছে বলে অভিযোগ। এখনো হলো না কবিতা উৎসব। একাডেমি ঘিরে দুর্নীতির ছায়া কি ক্রমশ বাড়ছে? কবিতা একাডেমির বিরুদ্ধে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলছেন। এইখানে যে খোলা চিঠি দেওয়া হয়েছে, সেই খোলা চিঠিতে আমি বলছিলাম অন্তত 55 জন বিশিষ্ট যারা কবি, যারা আবৃত্তিকার, যারা সাহিত্য জগতের মানুষ, তারা মুখ্যমন্ত্রীকে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন। কিন্তু কোন জায়গায় অভিযোগটা, পুরোটা আমরা জানবো, সরাসরি কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিযোগটা ঠিক কোথায়? তার কারণ কবিতা একাডেমির মতন একটা সংস্থান যেটা ভারতবর্ষে একমাত্র এই রাজ্যে রয়েছে, সেখানে দুর্নীতি বাসা বেঁধেছে বলে অভিযোগ। একদমই তাই। মানে রাজ্যে দুর্নীতির অভিযোগ একদম নতুন নয়। বিভিন্ন বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আকছার শোনা যায়, তদন্ত চলে, মন্ত্রী জেলে থাকেন। কিন্তু তা বলে কবিতা একাডেমির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ? কবি তো আবেগ দিয়ে কবিতা লেখেন, কবি তো মানে অন্তরীণ হন। মানে সেই কবিতার একাডেমিতে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কবি সাহিত্যিকদেরই একাংশ। এবং যেটা চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে কবিতা পড়ার জন্য নাকি টাকা চাওয়া হয়েছে। এবং মারাত্মক অভিযোগ, 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি তৈরি করেছিলেন। ভারতবর্ষে কোথাও কবিতা একাডেমি নেই, পশ্চিমবঙ্গেই সেই কবিতা একাডেমি আছে, সেই গৌরব পশ্চিমবঙ্গেরই। কিন্তু এটাও সেই গৌরবের একটা কলঙ্কজনক অধ্যায় যে সেই কবিতা একাডেমির বিরুদ্ধেই এইরকম চাঞ্চল্যকর অভিযোগ উঠছে, দুর্নীতি, স্বজন পোষণ, একাধিক অভিযোগ। এবং সেই অভিযোগ এমন জায়গায় গেছে যে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে একাধিক বিশিষ্ট ব্যক্তি তারা তদন্ত চেয়েছেন। এবং তোমায় বলে রাখি যে এই কবিতা একাডেমি বয়স হচ্ছে 9-এ পা দিয়েছে, 8 বছর শেষ করে 9-এ পা দিয়েছে। এবং 9 বছর ধরেই সেই কবিতা একাডেমির সভাপতি হচ্ছেন কবি সুবোধ সরকার। যদিও সুবোধ সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু যে কবিতা একাডেমি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন রাজ্যের একদম ব্যতিক্রমী স্মারক হিসেবে, সেই কবিতা একাডেমির বিরুদ্ধে কবি, সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন যে সেখানে কবিতা পাঠ করার জন্য টাকা চাওয়া হচ্ছে, সেখানে পুরস্কার দেওয়ার জন্য নিজের লোক হতে হচ্ছে। এমনকি এই পরিস্থিতিতে কবিতার যে একাডেমির 1 বছর ধরে কোনো বৈঠক হয়নি, এমনকি তার উৎসব, সেই উৎসব পর্যন্ত এখনো পর্যন্ত অনিশ্চয়তার মুখে। সব মিলিয়ে যে কবিতা একাডেমি গর্বের বিষয়, সেই কবিতা একাডেমি একেবারে যেটা গর্বের বিষয় সেইটা এখন কোথাও কি লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ সেখানে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। আপনারা জানেন যে এই রাজ্যে দুর্নীতির অভিযোগ নতুন নয়। গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, চাকরি চুরি, রেশনের দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, আবাসে দুর্নীতি, ভুরি ভুরি অভিযোগ। এবং এই দুর্নীতির বিরুদ্ধে খেয়াল করে থাকবেন, একাধিক জায়গায় কবিরা যখন সরব হন তাদের একমাত্র হাতিয়ার থাকে কবিতা। সেই কবিতা পাঠে নাকি টাকা চাওয়া হচ্ছে। আমি এইখানে শুরুতেই অংশুমান করের কাছে আসতে চাইবো। অধ্যাপক অংশুমান কর, যিনি কবিও বটে। আমি এইটা আপনার কাছে এই জন্য আসতে চাইছি তার কারণ 28শে মে আপনি ফেসবুকে রীতিমতন একটা লেখা লিখেছেন যার শিরোনামটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি, যেখানে আপনি নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন এই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে। একটু বলবেন ডিটেলে অংশুমানবাবু ঠিক কী ধরনের দুর্নীতি এই কবিতা একাডেমিতে হয়ে চলেছে এবং দীর্ঘদিনের ক্ষোভ আপনি বলছেন কতদিন ধরে হয়ে চলেছে, আপনি কিভাবে ফেস করেছেন? না, এটা তো আমরা বাধ্য হলাম চিঠি লিখতে, কেননা খবরে প্রকাশ পেয়েছিল এই অভিযোগগুলো আসছে। অনেকগুলি অভিযোগ আমরা জানতাম, আগে থেকেই জানতাম। এবং যে কবিতা পাঠের আবৃত্তির যে তালিকা, সেদিকে বা পুরস্কার যারা পেয়েছেন যে তালিকা, তার দিকে নজর রাখলেই কতগুলো অভিযোগের সারবত্তা পরিষ্কার বোঝা যাবে। সেটাই আমি পরে আসছি। কিন্তু প্রথম যে অভিযোগটা আমাদের খুব বিচলিত করে এবং যে কারণে আমরা ঠিক করি যে
মাননীয় মুখ্যমন্ত্রীকেই আমরা চিঠিটা লিখব এবং খোলা চিঠি। তার কারণ হচ্ছে যে গত যে আর্থিক বর্ষ মানে 2024-এর থেকে 25 এই যে আর্থিক বর্ষ 1 এপ্রিল থেকে 31 মার্চ এই আর্থিক বর্ষে এই প্রথম এই কবিতা উৎসব হলো না, এবং সেটার প্রেক্ষিতেই কিন্তু এতগুলো প্রশ্ন উঠে এসেছে যে মানে সরকারি অ্যাপ্রুভালই নাকি পাওয়া যায়নি, আমরা যা শুনেছি। মানে নিশ্চয়ই সরকারের কাছেও এই সমস্ত অভিযোগ জমা পড়েছে, যে কারণেই আমরা ঠিক করি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রথম এই অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক যে অভিযোগ সেটা হচ্ছে আর্থিক দুর্নীতি, যে বিভিন্ন আবৃত্তি দলের কাছ থেকে, আবৃত্তিকারদের কাছ থেকে, কবিদের কাছ থেকে কবিতা পাঠ করার বা আবৃত্তি করার সুযোগ করে দেওয়া হবে এই মর্মে টাকা তোলা হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, অভিযোগটা সামনে আসার পর আমি যখন ফেসবুকে পোস্ট করি তখন আমাকে বেশ কয়েকজন কবি প্রত্যক্ষভাবে জানান, কিন্তু তারা মারাত্মক ভয়ে আছেন। আমি এই কথাটাও একই সঙ্গে বলছি। একজন তো একটা কমেন্ট করলেন যে তার কাছেও টাকা চাওয়া হয়েছিল, কিছুক্ষণের মধ্যে সেই কমেন্ট তিনি ডিলিট করলেন। কিসের ভয়? একজন আমাকে হোয়াটসঅ্যাপে জানালেন, এবং জানানোর পর আমি যখন বললাম যে আপনার ভয় মানে তারা ভয় পাচ্ছেন যে তাদের নানা জায়গা থেকে থ্রেট করা হচ্ছে। এই টাকাটা কারা এবং তুলছে? এই যে ভয়ের বাতাবরণ, এটা কিন্তু বাংলা কবিতায় বেশ কিছুদিন ধরে আছে। টাকাটা কারা তুলছেন মানে জানা গেছে যে কবিতা একাডেমির যারা ঘনিষ্ঠ বেশ কিছু কবি তারাই মূলত নাকি এই টাকাগুলো তুলছেন। অভিযোগ, আমি আবারও বলছি, এখন অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু অভিযোগ এবং মারাত্মক অভিযোগ, যে জন্যই আমরা তদন্তটা চেয়েছি। দ্বিতীয় যে অভিযোগ সেটাও খুব গুরুত্বপূর্ণ, গত বছরের উৎসবের যে তালিকা, মানে 2024-এর জানুয়ারি মাসে শেষ উৎসব হয়েছিল, তাতে দেখা যাচ্ছে সভাপতি বলেছেন 700 জন কবিকে আমরা ডেকেছি, তার মধ্যে মাত্র 18 জন হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের কবি, এবং তারাও অভিযোগ জানিয়েছে যে মাত্র 2.5%। এবং এটা একটা ধারাবাহিকতা। পুরস্কারগুলোও যেখানে দেওয়া হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে যারা যারা পুরস্কার পেয়েছেন তারা কোনো না কোনোভাবে কবিতা একাডেমির, এবং এটাও খুব আশ্চর্য, একটা কবিতা একাডেমি কিন্তু তার কোর কমিটিতে আমি যতদূর জানি একজনই মাত্র কবি আছেন, বাকি সবাই আবৃত্তিকার। তারা আমাদের বন্ধু মানুষ, আমার তাদের বিরুদ্ধে কিছু বলার নেই, কিন্তু কবিদের সংখ্যা কেন বেশি থাকবে না? এবং এই অভিযোগগুলো উঠেছে যে আবৃত্তির পুরস্কারগুলো যারা পেয়েছেন, কবিতার পুরস্কারগুলো বিশেষ করে তরুণরা যারা পেয়েছেন, তাদের বাধ্যতামূলকভাবে মানে এই ঘনিষ্ঠতা বজায় রাখতে হচ্ছে, তাদেরই পুরস্কার দেওয়া হচ্ছে, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন হচ্ছে না। আমি বলছি এইটা যে অভিযোগটা আপনার, এবং সেটা দীর্ঘদিন ধরে এই দুর্নীতিটা চলছে, সভাপতিকে আপনি জানিয়েছিলেন বা আপনারা জানিয়েছিলেন? সেই জানানো যদি হয়ে থাকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, সভাপতিকে এই স্বজন পোষণ এবং এই সংক্রান্ত অভিযোগ আমি যতদূর জানি আমি কখনো জানাইনি। আমি ব্যক্তিগতভাবে জানাইনি সভাপতিকে, বা আমরা চিঠি লেখার মতো কথা ভাবিওনি। কিন্তু আমি জানি যে অন্য অনেক ফর্ম থেকে, অন্য অনেক ফোরাম থেকে বা ব্যক্তিগতভাবে কেউ কেউ কিন্তু তার নজরে এটা এনেছিলেন। এর আগের বছরই কবিতা উৎসব সংক্রান্ত একটা বড় বিতর্ক মাথাচাড়া দিয়েছিল, এবং তখনও তাকে অনেকে বলেছিলেন বলে আমি জানি যে একই পরিবারে যদি দুজন আবৃত্তিকার থাকেন, দুজনেই সমান দক্ষ হন, তাহলে তাদের দুজনকে অনুষ্ঠান দেওয়া যাবে না। এটা আবার কি নিয়ম আপনি বলুন না? মানে কবিতার পাঠের উৎকর্ষ দেখা হচ্ছে না, আবৃত্তির উৎকর্ষ না, এটা অদ্ভুত নিয়ম। এরকম মানে এইরকম নানা অভিযোগ তাকে জানানো হয়েছে নানা সময়, এবং আমার নিজের মনে আছে, এখন সুবোধদা অস্বীকার করলে আমার কিছু করার নেই। বেশ, আপনি যখন সুবোধ সরকারের কথা বলছেন, আমি সুবোধ সরকারের বক্তব্যটা দর্শকদের সামনে রাখি, যিনি কবিতা একাডেমির সভাপতি। যে কথা বলছেন তার মানে কোথাও উৎকর্ষ নয়, আসলে কাজ করছে উৎকোচ। এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে মারাত্মক, যে জন্য খোলা চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। কিন্তু একেবারে এই কবিতা একাডেমির সভাপতি যিনি সুবোধ সরকার, এই অভিযোগ প্রসঙ্গে তিনি কি বলেছেন দেখুন। যদি কোনো সদস্যর নাম করে বা আমার নাম করে কোনো রকম কোনো কথা বলে থাকে, এবং যদি কোনো অংশগ্রহণকারী শিল্পীর কাছ থেকে যদি তারা টাকা নিয়ে থাকেন কেউ, তাহলে তাদেরকে ইমিডিয়েটলি বলুন প্রশাসনিক ব্যবস্থা নিতে, অর্থাৎ পুলিশে যেতে। আমার একাডেমির বিরুদ্ধে যেটা বলছে সেটা আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এই ধরনের এটা তো প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারে তাহলে কিন্তু তাকে শাস্তি পেতে হবে। এটা হয়েছে, এটা মূলত টার্গেটটা কবিতা একাডেমির এগেনস্টে। তার কারণ হচ্ছে তার সভাপতি সুবোধ সরকার মুখ্যমন্ত্রীর মঞ্চে, চাকরি হারানোর মঞ্চে, ওই মঞ্চে গিয়ে বক্তৃতা করেছিলাম, আপনারা দেখিয়েছেন। সেই মঞ্চে গিয়ে বক্তৃতা করেছিলাম এবং আমি বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের ভারতবর্ষের সবচেয়ে মানবিক মুখ্যমন্ত্রী। সেদিন থেকে যা শুরু করেছে এই ফেসবুকে আমার বিরুদ্ধে এই বাম নিশানা, সেটা অকথ্য, সম্পূর্ণভাবে ভিত্তিহীন, সম্পূর্ণভাবে মিথ্যা।
অত্যাচার করা হচ্ছে। আপনারা তদন্ত করে দেখুন, সবাইকে দিয়ে তদন্ত করে দেখুন, সর্বপর্যায়ে তদন্ত করে দেখুন, কিন্তু যারা এইগুলো রটালো তাদেরকে কিন্তু শাস্তি দিতে হবে। আমি আবার বলছি যে এই অভিযোগের যদি বিন্দু মাত্র কোনো সারবত্তা থেকে থাকে সেটা মারাত্মক। যে আমাদের এই শহর যেটা হচ্ছে কালচারাল ক্যাপিটাল, সাংস্কৃতিক রাজধানী দেশের মধ্যে একমাত্র কবিতা একাডেমি যেখানে আমাদের রাজ্যে আছে, সেইখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং সেখানে দুর্নীতি শুধু হচ্ছে বলে আমার প্রশ্ন রাহুল চক্রবর্তীর কাছে খুব স্পষ্ট থাকবে, উদ্দেশ্যটা কি ছিল? যে কবিতা চর্চা এবং যে মেধা যারা রয়েছেন তাদের সেগুলোকে আরো সামনে আনা। এই যদি হয়ে থাকে, এই স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ, আর কোন জায়গাটা রাহুলদা বেঁচে রইলো যেখানে দুর্নীতি নেই? শুভ্র, প্রথম কথা হচ্ছে যে দেখো, তোমাকে একটা কথা খুব স্পষ্ট বলি, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে কবিতা একাডেমি করেছেন আমার মনে হয় পৃথিবীতে কোথাও নেই, ভারতবর্ষ তো নেই, বাংলা পশ্চিমবঙ্গে প্রথমে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং অত্যন্ত উৎকর্ষতার সাথে বাকি এই 9 বছর ধরে 2016 প্রতিষ্ঠা হয়েছে, 2017 থেকে আরম্ভ হয়েছে। এখানে এত দুর্নীতি হয়েছে, দুর্নীতির এরকম দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও আছে কিনা? প্রথম যে শুভ্র আরম্ভ করলে বলতে, প্রথম কথা হচ্ছে কোথাও দাঁড়িয়ে কেউ কোনো কাজ হয়তো কোথাও খারাপ করতে পারে, তার মানে পুরো একাডেমির নামে সেটা দায় চাপিয়ে দেওয়া যায় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুমি যতগুলো কাজ প্রথম দিয়ে শুরু করলে, এই যে এতগুলো সব জায়গায় কোথাও ফাঁকে নেই, কোথাও কিন্তু অভিযোগ প্রমাণ করা যায়নি। তার মানে অংশুমান বাবুদের অভিযোগের মধ্যে সারবত্তা থেকে থাকতে পারে বলছেন? অংশুমান বাবুর 2-1টা কথা আমি শুনলাম, তাতে ওনার বেশি মাথা ব্যথা যে কবি বনাম আবৃত্তিকারদের বিরুদ্ধে টাকা দিতে হবে কবিতা পড়তে গেলে, কবি বনাম আবৃত্তিকারদের বিরুদ্ধে। দ্বিতীয় কথা, আমি বলছি একজনের কাছ থেকেও যদি কোনো টাকা নেওয়া হয়ে থাকে, তিনি গিয়ে কবিতা পড়বেন, তার জন্য টাকা দিতে হবে। 2-1 জন ছাড়া যারা অভিযোগ করেছে তুমি তাদের লিস্টটা বার করো, তারা 55 জন, অন্তত 55 জন মুখ্যমন্ত্রীকে কর্মসূচি দিয়েছেন। আমি বলছি সর্বরিধি এই অভিযোগটা আমি বলছি অত্যন্ত মারাত্মক যে একটা কবিতা, আমি আবার আসবো আপনার কাছে, আমাকে একটু বলতে দাও, একটু বলতে দাও। টাকা দিতে হবে। তাদের মধ্যে যে লিস্টটা আছে তাতে 1 মিনিট সর্বদি, তাদের মধ্যে বেশিরভাগ তো অতিমাম, তারা তো অতিমাম, যে অতৃপ্ত, মানে এবার তার মানে এখানে তারা সেই করছে, কাদের নামগুলো বলো, নামগুলো বলো। আমি বলছি রাজনৈতিক যোগ্যতা গুরুত্বপূর্ণ, তাদের মেধাটা গুরুত্বপূর্ণ নয়। তাদের প্রমাণ করা, প্রমাণ করুক তারা। একদম বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাহুল দা। আমার কথা পরিষ্কার যে কবিতা একাডেমির সারা বছরের যে আয় ব্যয় তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। পারবেন? পারবেন না, পারবেন না। কেন পারবেন না? তার কারণ আমরা পরিষ্কার জানি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই জাতীয় ঘুঘুর ভাষা। আজকে আপনারা কবিতা নিয়ে কথা বলছেন, দেখুন আপনার বেলায় আমি কথা বলিনি, আপনি এখন বলবেন না। আমার কথা হচ্ছে আজকে কবিতা নিয়ে কথা হচ্ছে, কালকে থিয়েটার নিয়ে কথা হবে। আমার দল নয়াবাদ তিতাস, সেই দলটা যেহেতু আমি বিজেপির একজন মানুষ, সেই কারণে সেই দলটাকে পশ্চিমবঙ্গ তার যে নাট্য একাডেমি, সেই নাট্য একাডেমির মধ্যে যত উৎসব তাতে ব্রাত্য আমার প্রশ্নটা রাজনীতি থেকে দূরে সরে গিয়ে এইখানে থাকবে যে কবিতা চর্চার মতন একটা বিষয়, সেখানে যদি টাকা নেওয়ার একটা অভিযোগের যদি কোনো সারবত্তা বা সত্যি থাকে তাহলে সেটা মারাত্মক। তার কারণে আমি আবার বলছি, আমাদের এই রাজ্য, আমাদের এই শহর অত্যন্ত গর্বের, কারণ কালচারাল ক্যাপিটাল বলে থাকি। আমি কলতানের কাছে আসবো, যখন আমরা এই আলোচনা করছি তখনও সেন্ট্রাল পার্কের কাছে চাকরি হারারা বসে রয়েছেন। অভিযোগ তো সেক্ষেত্রে চাকরি নিয়োগের ক্ষেত্রে এটাই ছিল যে মেধা প্রতারিত হয়, উৎকর্ষ প্রতারিত হয়। খেয়াল করুন, এই কবিতা একাডেমির ক্ষেত্রে সেই একই রকম অভিযোগ যে এখানে মেধা প্রতারিত হচ্ছে, উৎকর্ষ প্রতারিত হচ্ছে। আমি বলছি বাঙালির কলতান, গর্ব করার মতো না রইলটা কি? শিক্ষা থেকে শুরু করে সাহিত্য চর্চা, এইটা নিয়ে তো বাঙালি সারা দেশের মধ্যে গর্ব করত, সেই গর্বের জায়গায় দুর্নীতির কুঠারাঘাত হচ্ছে। সাহিত্য চর্চা নিয়ে বাঙালির গর্ব অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে অনেকদিন আগেই প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। যখন কোনো একটু নির্দিষ্ট সিনেমা কলকাতার কোনো সিনেমা হলে দেখানো যাবে না বলে ফতোয়া জারি হয়েছিল, যখন একের পর এক নাট্যকার, নাট্য পরিচালক তারা সোশ্যাল মিডিয়াতে লিখছিলেন যে কোথায় কোথায় রাজ্য সরকারের কোন কোন হল, সেখানে শুধুমাত্র তারা ডেট পাচ্ছেন না কারণ অতীতে কোনো এক সময় রাজ্য সরকারের কোনো একটা কাজের বিরোধিতা করেছিলেন বলে, তখনই তো বাংলার এই গর্বটা নষ্ট হয়ে গিয়েছিল। আজকে এই যে অভিযোগগুলো উঠছে, তৃণমূলের নেতারা বলছেন যে তাহলে যান আপনারা প্রমাণ করুন। আরে প্রমাণ করার যে দায়, সেটা যেমন যিনি অভিযোগ করছেন তার, তেমনি যারা এত বছর ধরে একাডেমি চালাচ্ছেন তাদেরও এটা দায় রয়েছে। রাহুল চক্রবর্তী, এই দায়টা কেন নেওয়া হলো? কথা হচ্ছে যে মানে বামপন্থীরা কোনো এখানে মুভি চলতে দিয়েছে কিনা, সিনেমা চলতে দিয়েছে কিনা, এতদিন ধরে আমি বলছি কেরালায় কি হয়েছে, আমরা এই বলে বললাম নেই,
দ্বিতীয় কথা আজকে বাংলার যত কৃতি মানুষ আছে শুভ্র, তুমি বঙ্গভূষণ বলো যারা সাহিত্য নিয়ে বা সংস্কৃতি নিয়ে যারা শিল্পী মানুষ, তাদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই আজকে বড় বড় কথা বলছে সংস্কৃতি নিয়ে, এতদিন ধরে ঘুমিয়েছিল। আমি বলছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দুর্নীতি এবং স্বজন পোষণের বিরুদ্ধে আওয়াজ তুলে বিহিত চাইতে হচ্ছে। যে কবিতা একাডেমি ভারতে গর্ব হওয়া উচিত ছিল, কারণ ভারতের আর কোথাও নেই, শুধু এই রাজ্যে রয়েছে, সেখানে দুর্নীতির ঘুঘুর বাসা। অংশুমান বাবু কিছু বলতে যাচ্ছেন, আমি আবার অংশুমান বাবুর কাছে ফিরবো একটা ছোট্ট বিরতির পর, এবং পাশাপাশি করোনা নিয়ে আলোচনা সেটাও থাকবে। দ্রুত ফিরছি।